লিসেনার্স, আজকের এপিসোডে একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাব। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটার লিঙ্কও আপনাদের আইডিতে শেয়ার করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনাতে চলে যাব। আমাদের এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম সাইফুল ইসলাম। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। ওনার গ্রামের নামটা উনি বললেও সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, যার কারণে গ্রামের নামটি বললাম না, তবে আশেপাশের যে গ্রামগুলো সেই গ্রামের নাম আমরা বলবো। তো উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ঘটনাটি শুরু অনেক আগে, 1955 থেকে 1959 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। ঘটনাটার সাথে উনি নিজে যুক্ত থাকলেও যখন শুরু হয়েছিল তখন তো উনি আর ভূমিষ্ঠ হননি, বহুদিন আগের কথা। মূলত ওনার বড় আব্বা মানে ওনার নানার বাবার সাথে ঘটনাটির সূত্রপাত হলেও ওনার সাথে সেই ঘটনাটির একটি যোগসাজশ রয়েছে। চলুন শুনে আসি সেই ঘটনাটির কয়েকটি অংশ রয়েছে। শুরুতে ওনার নানার আব্বা মানে ওনার বড় আব্বাকে দিয়েই এই ঘটনাটি শুরু হবে। ওই সময়ে আশেপাশের এলাকায় অনেক বড় বড় ফকির, কবিরাজ, অনেকে যে ফকির থাকে না তাদেরকে কিন্তু মানুষ কবিরাজও বলে, আবার অনেক এলাকায় তাদেরকে ফকির বলা হয়। এই ফকিরগুলা কিন্তু যারা তান্ত্রিক টাইপের, মানুষের উপকার করে, কবিরাজি করে, এই টাইপের লোক। সচরাচর আমরা ফকির বলতে যেগুলো বুঝি সেগুলো না কিন্তু। তো ওনার বড় আব্বার নাম এখনও অনেকে জানেন, কিন্তু সঙ্গত কারণে উনি নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, যার কারণে আমরা সেটা প্রকাশ করতে পারছি না। তো উনি কিভাবে ফকির হয়ে উঠলেন এটা নিয়েও এক রহস্যময় ঘটনা রয়েছে, সেটা দিয়ে শুরু করি। তো ওনার বড় আব্বার বাসা ছিল দাউদপুর, এটা ওনাদের পাশের গ্রাম। তার বয়স যখন 18 কি 19, তখন ওই দাউদপুর বাজারে এক পাগল ছিল। তো সে থাকতো ওই দাউদপুর থেকে ওনাদের গ্রামে আসার পথে একটা ভিটা পড়তো। তো সেটা অনেক আগের কথা, ওই সময় এরকম একটা ভিটা ছিল আর কি। তখন মাটির রাস্তা, চারদিকে বসত বাড়িও তখন অনেক কম, অনেক দূরে দূরে একটা বসত বাড়ি। তো ওই পাগলটা ওই ভিটাতে থাকতো। সে এক বেলা খাবার খেত। সকালে যখন দাউদপুরে ওই বাজার, যেটা ওই বাজারে যখন অনেকেই বাজারে যেতেন, তখন ওই পাগলের একটা মাটির হাঁড়ি ছিল। সে কি করত, কিছু কিছু দোকানে গিয়ে, সব দোকান না, কিছু কিছু দোকানে যেত, ওই হাঁড়িটা পাতত। তো ওই হাঁড়িতে সবাই কিছু না কিছু দিত। ধরুন যে কেউ কাঁচা তরকারির ব্যবসা করে, তার সামনে গেল, সে একটা কাঁচা কলা, দুটো আলু, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ এরকম দিয়ে দিত। যে যেটা পারতো আর কি সেভাবেই দিত। সবাই ওই যেই জিনিসগুলো দিত সেগুলো হাঁড়ির মধ্যে রাখতো। আবার উনি কি করতো, ওই হাঁড়িটা ওই সময় নিয়ে কোনো মাছ বাজারে গেছে, উনি কোনো একটা মাছ ব্যবসায়ীর সামনে গিয়ে হাঁড়িটা ধরেছে। সব ব্যবসায়ীর সামনে ধরতো না, হঠাৎ হঠাৎ কোনো একজনের সামনে ধরতো। যার সামনে ধরতো উনি চেষ্টা করতেন ওনার সাধ্য অনুযায়ী কিছু দেওয়ার জন্য, সবাই ওই হাঁড়ির মধ্যেই দিত। ওই পাগলটা কি করত, ওই হাঁড়িটা নিয়ে সে তার ভিটাতে চলে আসতো। ওই ভিটার পাশে একটা রহস্যময় পুকুর রয়েছে, সেটা নিয়ে অনেক ঘটনা রয়েছে। তো ওই পাগলটা কি করতো, তার ওই হাঁড়ি নিয়ে ওই পুকুরের পানিতে নামতো, পুকুরের পানি ওই হাঁড়ির মধ্যে ভরতো। তারপর ওই হাঁড়িটা নিয়ে এসে ওই ভিটাতে ওই পাগল একটা চুলা বানিয়েছিল, মাটির চুলা, সে নিজেই খনন করে গর্ত করেছিল আর কি। ওই হাঁড়িটা ওই চুলার উপর বসানোর সাথে সাথে নাকি আগুন ধরে যেত। এইটা আসলে একটা ঘটনার প্রেক্ষাপটে জানা গিয়েছিল। সাধারণত মানুষজন ওই পাগলকে ঘাটাতো না, তার পিছনে পিছনে যেতও না। তো এই যে সাইফুল ইসলাম ভাইয়ের বড় আব্বা, উনি কি করেছিল, উনি একদিন বাজারে গেছে, আগে থেকে তো ওই পাগলটাকে দেখতো। ওনার মধ্যে একটা কৌতূহল জাগে যে আজকে আমি দেখবো এই পাগলটা হাঁড়ি নিয়ে কিভাবে বাড়িতে গিয়ে রান্না বাড়া করে। এক একজন তো এক এক ধরনের কথা বলে, দেখি আজকে আমি দেখি যে সে কি করে। 18-19 বছর বয়স,
তারুণ্যের তেজোদ্দীপ্ততা তার মধ্যে রয়েছে, কৌতূহলও তার মধ্যে খুব বেশি রয়েছে। এই কারণেই সে একদিন কি করে, তার পিছু পিছু যায়। পিছু পিছু যাওয়ার পর দেখে যে ওই হাড়ির মধ্যে মাছ আছে, চাল আছে, তরকারি আছে, কোনো কিছু কিন্তু কাটাকুটি কিচ্ছু না। পাগলটা কি করলো, ওই হাড়িটা নিয়ে পুকুরে নেমে গেল, পুকুরের ভিতর থেকে পানি নিয়ে উঠে ওই চুলার উপর বসিয়ে দেওয়ার সাথে সাথে ধপ করে আগুন জ্বলে উঠলো। অথচ ওই চুলার মধ্যে কোনো খড়ি ছিল না, এমনকি কোনো দেশলাই দিয়েও উনি কোনো কিছুর সাথে আগুন ধরার নাই। তাহলে কিভাবে আগুন ধরলো? ওই দিন বড় আব্বু তার সামনে না গিয়ে চলে আসেন। তখন তার কাছেও বাজার ছিল, বাজারের ব্যাগও ছিল, বাড়িতে যেতে হবে, এই কারণে উনি আর ওই দিন পাগলের সাথে দেখা করেন নাই। আর ওই ভিটা থেকে ওই বড় আব্বুর বাসা ছিল 7 থেকে 8 মিনিটের পায়ে হাঁটা পথ। পরের দিন বড় আব্বু বাজারে গিয়েছে, কিন্তু ওই দিন আর বাজার করতে যান নাই উনি। তার কাছে ওই দিন কোনো বাজারের ব্যাগও ছিল না। সে আজ কি করবে, সামনাসামনি দেখবে ওই পাগলটা আসলে অন্যান্য কাজ কিভাবে করে। সে ওই পাগলের রান্না করা খাবার আজ খাবে, যেভাবেই হোক। ওই দিন তো সে দেখে এসেছিল কিছুটা, আজকে সে রান্না করা খাবার খাবে, এইটারও তার আগ্রহ। তো যেভাবে সেই কাজ। পাগলটা প্রতিদিনের মতো বাজারে এসেছে, একই রকমভাবে সে তার সবজি, মাছ, ডাল, চাল এগুলো সংগ্রহ করতে লাগলো। তো বড় আব্বু দূর থেকে তার উপর নজরদারি করছে। পাগলটা যখন সবকিছু শেষ করে সে তার ভিটার দিকে হাঁটা শুরু করলো, বড় আব্বু পেছন পেছন খুব গোপনে হাঁটছে এবং তার পিছু পিছু ওই ভিটার দিকে যাওয়া শুরু করেছে। ওই পাগলটা কিন্তু একটা বারের জন্য পেছন দিকে তাকায় নাই, যে পেছনে কেউ আসছে কি নাই, এরকম কোনো চিন্তা করে পেছন দিকে তাকায়ও নাই। পাগলটা তার মতো করে তার ভিটাতে চলে আসে, একই রকম ভাবে প্রতিদিন যেটা করে। তার ওই হাঁড়ি নিয়ে পুকুরে নেমে হাঁড়িতে পানি ভরে চুলায় রেখে রান্না শুরু করে। কোনো জ্বালানি ছাড়াই রান্না হচ্ছে, আগুন ধরছে। তো এই বড় আব্বু কিন্তু দূর থেকে সব দেখছে। একটু একটু করে যখন কাছে আসতে লাগলো, তখন হঠাৎ করে পাগলটা কথা বলে ওঠে। পাগলটা কিন্তু পিঠ ফিরে বসেছিল, মানে পেছন দিকটাতে ওই বড় আব্বু হেঁটে হেঁটে আসছে। পাগলটা কিন্তু দেখে নাই। হঠাৎ করে ওই পাগলটা কথা বলে ওঠে, কিরে, কি চাস তুই আমার কাছে? কখন থেকে তুই আমার পিছু নিয়েছিস? সেই বাজারে আমার পিছু পিছু ঘুরেছিস, আবার পিছু পিছু আবার আসছিস। তুই জানিস না এখানে কেউ আসে না? তুই আসছিস কেন বল? তখন বড় আব্বু বুঝতে পারলেন যে এই যে এতক্ষণ গোপনে গোপনে ওনার পিছু নিয়েছিলেন, পিছু পিছু আসছেন, এই জিনিসটা ওই পাগল খুব ভালোভাবেই শুরু থেকে বুঝতে পেরেছিল। তখন উনি সাহস করে বলেন যে আপনি কি রান্না করেন, আমি ওটা খেতে চাই। এই কথা শোনার পর ওই পাগলটা খুব রাগ করে আর কি, মানে বোঝা যায় যে সে খুব রেগে গিয়েছে। কারণ উনি যে পিঠ ফিরে বসা ছিল, আবার উনি তো ঘুরে তাকিয়েছেন, তারপর অন্য কথা বলছেন। তখন উনি বলে ওঠেন যে আমি যে খাবার খাই, এই খাবার সবাই খেতে পারে না, তুই যা, ভাগ তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। তখন বড় আব্বু বলে ওঠেন, না আমি খাবার খাবো। এটা শোনার পরে পাগলটা আরো অনেক জোরে ধমক দিয়ে ওঠে এবং বলে যে এই তুই চলে যা, যা ভাগ এখান থেকে। তো ওই সময়ের মতো বড় আব্বু কিন্তু ওখান থেকে চলে আসছেন। পরের দিন বড় আব্বু একই রকম ভাবে বাজারে গিয়ে ওই পাগলের পিছু নিয়েছে। পিছু নিতে নিতে আবার ওই ভিটায় চলে আসছে। পাগল তো তার মতো করে হাঁড়িতে পানি ভরে রান্না করা শুরু করেছে। ওই দিন আবার উনি ওই পাগল ডাকার আগে সাহস করে সামনে চলে গিয়েছে। তখন পাগলটা বলে ওঠে, তুই আজকেও আমার পিছু নিয়েছিলি, আবার এখানে আসছিস, তুই তো নাসর বান্দারে। তখন বড় আব্বু বলে ওঠে, আমি আপনার রান্না করা খাবার না খেয়ে কোথাও যাব না। তখন ওই পাগলটা গতদিনের তুলনায় ওই দিন আবার খুব বেশি রাগ করে এবং বলে ওঠে, তোকে বলেছি না যে এই খাবার অন্য কোনো মানুষ খেতে পারে না, যা তুই ভাগ তো এখান থেকে, তোকে আমি বুঝাইতে পারবো না এগুলা। তো এই কথা শোনার পর বড় আব্বু ওই দিনও চলে আসে। পরের দিন ঠিক একই প্রক্রিয়ায় উনি আবারও এখানে গেছে, ওই পাগলের পিছু নিতে নিতে আবারও এখানে গেছে। তো এইবার যাওয়ার পরে ঘটে অন্যরকম একটি ঘটনা। এই যে পাগল তো ওখানে চুলার সামনে রান্না করা শুরু করেছে, জ্বালানি ছাড়াই রান্না হচ্ছে। তো পাগলটা সে তো টের পেয়েছিল যে আজকেও এই ছেলেটা পিছু নিয়েছে।
তখন সে নিজে থেকেই বলছে, এই আয়, সামনে আয়, তুই আমার খাবার খাবি তাই না? এইটা বলেই কি করেছে, ওই পাগলটা নাকি ভয়ঙ্কর একটা সাপের আকৃতি ধারণ করেছে দিন দুপুরবেলা। তো বরব্বু তো অনেক ভয় পেয়েছেন, কিন্তু তার মধ্যে খুব জিদ ছিল, যা হবার হবে, এই পাগল আর যাই হোক আমার ক্ষতি করবে না, এ ক্ষতিকর পাগল না, আর সে এই ধরনের রূপ ধারণ করেছে, সে যে স্বাভাবিক কোনো মানুষ না এটাও বোঝা যাচ্ছে, কিন্তু সে কোনো ক্ষতি করবে না এটা নিশ্চিত। তো প্রথমে ওই ভয়ঙ্কর সাপটা বরাবর চারপাশে ঘুরতে শুরু করলো, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে, অ্যানাকোন্ডা সাপের মতো। যখন দেখলো যে না, বরাবর ভয় পাচ্ছে না, তখন ওই সাপটা হঠাৎ করে ভয়ঙ্কর এবং বিশাল বড় আকৃতির একটা কুকুরের আকৃতি ধারণ করে। সে কুকুরটাও তাকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে, কিন্তু না, বরাবর ভয় পাচ্ছেন না। এরপর কুকুর থেকে শেয়াল, শেয়াল থেকে বাঘ, বাঘের আকৃতি নিলেও বরাবর ভয় পাচ্ছেন না, কারণ উনি অনেক সাহসী মানুষ ছিলেন। আর উনি একটা পর্যায়ে এসে ভয় পাওয়া শুরু করেছিলেন বাঘটা যখন প্রচন্ড জোরে গর্জন করছিল। অল্প কিছুক্ষণ পর ওই বাঘটা আবার স্বাভাবিকভাবে মানুষের মতো হয়ে যায়, বলতে ওই যে পাগলের আকৃতি হয়ে যায়। তখন ওই পাগলটি বলে, বুঝতে পারছি তুই আসলেই খুব সাহসী মানুষ, যা আজকের মতো বাড়ি যা, কালকে একই সময় আসিস, কালকে আমি তোকে কিছু খাওয়াবো। তো এই কথা শুনে বরাব্বু তো বেজায় খুশি। রাত্রে তো আর ঘুমই হচ্ছে না যে কখন সকাল হবে, কখন উনি যাবেন। আর এই পুরো ব্যাপারটা কিন্তু উনি ওনার পরিবারের কাউকে তখন কিছু বলেন নাই। তো উনি তো অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটা সময় তার চোখে ঘুম চলে আসে, সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর ওই সময়ের অপেক্ষা করতে থাকে যে পাগল কখন বাজার থেকে বাড়িতে ফেরত আসবে। তো যাই হোক, উনি আর ওই দিন পাগলের পিছু নেন নাই, উনি ওই নির্দিষ্ট সময় ওই পাগলের ভিটাতে চলে গিয়েছিলেন। তো পাগল কিন্তু একই রকম ভাবে রান্না করছে। তো রান্না শেষ, এক সময় ওই পাগল এই বরব্বুকে ডাকে, এদিকে আয়। তো বরব্বু যখন এগিয়েছেন, বলে চোখ বন্ধ কর আর মুখটা বড় করে হা কর। তো বরব্বু চোখ বন্ধ করে মুখ বড় করে হা করেছেন। তখন বরব্বুর কাছে মনে হলো ওই পাগলটা প্রচন্ড জোরে মুখের মধ্যে ফু দিয়েছেন, এবং ফুয়ের সাথে হালকা একটু থুথু হয়তো ওনার মুখে ঢুকে গিয়েছে। তখন ওই পাগলটা বলে ওঠে, যা, তোর কাজ আমি করে দিছি, আর এখন থেকেই তোর অন্য ধরনের এক জীবন শুরু হবে। এই যে ব্যাপারটা হলো, ওই পাগলটা মুখের মধ্যে ফু দিল, এরপর থেকেই বরব্বুর জীবনের একটা পরিবর্তন ঘটলো। পরিবর্তনটা এমন, উনি ফকির জীবনের দিকে চলে গেলেন, কিন্তু সংসার ত্যাগী ফকির ছিলেন না। পরিবারের মধ্যে থেকেই সবকিছু করেই উনি এই ফকির জীবনের ভিতরে উনি চলে যান, এবং উনি বেশ বড় মাপের একজন কবিরাজ হয়ে ওঠেন। এই পাগলের দোয়ার বরকতে উনি এই লেভেলে চলে গিয়েছিলেন। উনি অনেক ধরনের ট্রিটমেন্ট করতেন, অনেক সময় জিন রিলেটেড ট্রিটমেন্টও করতেন, অনেক ধরনের পিশাচ জিনকেও উনি তাড়িয়েছিলেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের পিশাচ জিনগুলো ওনার শত্রু হয়ে যায়। তো এই ছিল তো ওনার আসলে ফকির হয়ে ওঠা। তো এমন একটি ঘটনা শেয়ার করি। তো ওনার মেয়ের হঠাৎ করে অসুস্থতার খবর ওনার কাছে আসে। যখনই খবর আসে তখনই তাকে রওনা দিতে হবে, মানে ওই যে গ্রামে তার মেয়েকে বিয়ে দিয়েছিল, ওই গ্রাম থেকে একজন লোক এসেছে তার আত্মীয় বাড়ি বেড়াতে বা কোনো একটা কারণে এসেছে। তো উনি তো আর যাবেন না ওই সময় গ্রামে। তো আসার পথে খবর দেয় যে আপনার মেয়ে তো অসুস্থ, আপনি মেয়েকে একটু দেখতে যাবেন, যখনই মানে এই যে সংবাদটা দিলাম এখনই আপনি চলে যাবেন, আপনার মেয়ের অবস্থা ভালো না। তখন এই খবরটা যখন উনি শুনলেন, মেয়ে তো মনের মধ্যে একটা আবেগ কাজ করছে, যাহারে আমার মেয়েটা অসুস্থ। কিন্তু সমস্যা হলো কি, সন্ধ্যার দিকে খবর পেয়েছিলেন, তো ওনার স্ত্রীও সাথে যাবেন, কিন্তু সন্ধ্যার সময় মহিলা মানুষ নিয়ে উনি যেতে চাচ্ছিলেন না। তখন বড় আব্বু বললেন যে তুমি পরের দিন সকালবেলা আসো, আমি এখনই রওনা দিচ্ছি। তো উনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েন মেয়ের অসুস্থতার খবরে। উনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যান। সাধারণত উনি বাড়ি থেকে বের হওয়ার সময় ওনার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস উনি সাথে নিয়ে বের হতেন, বিশেষ করে একটা লাঠি ছিল ওনার।
এই লাঠিটা ওই পাগলের দেয়া একটা লাঠি ছিল। এটা নিয়ে উনি সবসময় বাইরে বের হতেন, বিশেষ করে রাতের বেলা যদি কখনো বের হতেন। কিন্তু খুব বেশি তাড়াহুড়া করার কারণে এবং মেয়ের অসুস্থতার খবরে ওনার মাথা ওইভাবে কাজ করছিল না ভালো করে, বিভিন্ন ধরনের মানে এলোমেলো চিন্তা মাথায় আসছিল। কারণ যেই লোকটা এসে খবর দিয়েছিল উনি বলেছেন যে মেয়েটা খুব অসুস্থ। তো উনি চিন্তা করছেন যে হয়তোবা মেয়ের অনেক ভয়ানক কিছু হয়েছে বা মারা গিয়েছে, আমাকে বলতেছে না। এই সমস্ত চিন্তা তার মাথার মধ্যে চলে আসে। এই জন্যই অনেক সময় থাকে না, মানুষের এই ধরনের চিন্তা থাকলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মানুষ সাথে নিতে ভুলে যায়। ওরকমই উনি ওনার লাঠিটা না নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তো উনি বাড়ির থেকে বের হবার পর বেশ বড় একটা চক পড়ে, বেশ লম্বা একটা চক। উনি যখন ওই হাঁটতে হাঁটতে ওই চকের মাঝামাঝি এসেছেন, তখন উনি দেখেন একটা ভয়ঙ্কর অবয়ব। এই অবয়বটা লম্বা লম্বা দুটি পা, একটা পা দূরের এক গ্রামের দেবদার গাছের উপরে, আর একটা যে পা কোথায় এটা বোঝা যায় না, আর বডিটা অনেক উঁচু। আর ওই জিনিসটার কোনো মাথা ছিল না, বুকের উপর দুটো চোখ, পেটের মধ্যে বড় একটা মুখ, আর সেই মুখের ভেতর দিয়ে সুচালো লম্বা দাঁত বেরিয়ে এসেছে। আর যেখানে মাথা থাকার কথা ওখান থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ছে। এগুলোকে বলা হয় স্কন্ধ কাটা। আর ওই স্কন্ধ কাটা তার পথ রোধ করে দাঁড়ায় এবং তখন বলে ওঠে, কিরে ফকির, আজ কোথায় যাবি? আজ তো তোর কাছে লাঠিটা নাই, তাই না? তুই তো আমাকে বহু জ্বালাতন করছিস, আজকে তোকে পাইছি রে, আজকে তোকে পাইছি। আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে তোর কপালে ভয়ঙ্কর বিপদ আছে। আসলে ওই যে স্কন্ধ কাটা, এই স্কন্ধ কাটাকে বড় আব্বা চিনতেন, কোনো এক কারণে চিনতেন। আমরা পরবর্তীতে সেই ঘটনা যদি পাই আমরা জানাবো, সে বিষয়ে এখন বলে ঘটনা লম্বা করব না। তো এই স্কন্ধ কাটার সাথে আগে আগে থেকে তার পরিচয় ছিল, কিন্তু পরিচয়টা ছিল শত্রুতার পরিচয়। এখন বড়াব্বু চিন্তা করতেছেন যে এখন তো পড়ে গেছি এক বিপদে, কি করি, এখন হাতে লাঠিটাও নাই, কিন্তু বুদ্ধি তো আছে। উনি একটা বুদ্ধি আটলেন, সেটা হচ্ছে এরা যতই শক্তিশালী হোক এরা অনেকটা বোকা হয়, এদেরকে ধোকা দেয়া যায়, কিন্তু শক্তিতে ওদের সাথে পেরে ওঠা যায় না। তখন বড়াব্বু ওই স্কন্ধ কাটাকে বললেন, তুই তো আমাকে মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর, এটা তো করবি। তখন ওই স্কন্ধ কাটা বলে ওঠে, আচ্ছা বল কি তোর শেষ ইচ্ছা? তখন বড়াব্বু বলে ওঠে, আমার এখন গ্যান্ডারি আখ খেতে খুব ইচ্ছে করছে, মানে কুসর বলি আমরা অনেক সময়, গ্যান্ডারি কুসর বলি। তো গ্যান্ডারি আখ খেতে খুব ইচ্ছে করছে, তুই আমাকে এরকম একটা গ্যান্ডারি আখ এনে দে, আমি ওটা খাবো, এরপর তুই আমাকে মেরে ফেলিস। ওই সময় কিন্তু এই গ্যান্ডারি আখের বা আখের সিজন ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে কোত্থেকে যেন একটা গ্যান্ডারি আখ এনে এই বড়াব্বুর শরীরের দিকে ছুঁড়ে মেরেছে, সেটা ওনার গায়েও লেগেছে, হালকা আঘাত পেয়েছেন আর কি, ওরকম কিছু না। অনেক সময় রাগে আমরা কারোর দিকে কোনো জিনিস ছুঁড়ে মারি না, ওই রকম আর কি। তখন এই নে খা, আর এরপরেই তোর জীবন আমি নিয়ে নেব। বড়াব্বু কি করেছেন, ওই আখটাকে উনি ওনার ওই লাঠির মাপে ভেঙে নিয়েছেন, মানে লাঠিটা যে খুব বড় ছিল তা না, এবং ভেঙে কি যেন একটা জিনিস পড়ে, ওনার তো অনেক কিছু জানা ছিল। যখনই ওই আখের উপর উনি ফু দিয়েছেন, সাথে সাথে ওই আখটা ওনার লাঠি হয়ে গেছে, আর ওই লাঠি দিয়ে দ্রুত ওনার চতুর্দিকে একটা বৃত্ত এঁকে ফেলেন। তখন বড়াব্বু বলে ওঠে, কিরে স্কন্ধ কাঠা, তুই বলেছিলে না আজকে আমার শেষ দিন, এখন তুই পারলে আমার ক্ষতি করত, তুই পারিস কিনা? তখন ওই স্কন্ধ কাটা বলে ওঠে, তোদের মানুষের সাথে বুদ্ধিতে পেরে ওঠা আসলেই খুব কঠিন। তখন নাকি সারা রাত ধরে ওই স্কন্ধ কাটার সাথে বড়াব্বুর বিভিন্ন ধরনের কথাবার্তা বিনিময় হয়, মানে উত্তপ্ত কথা বিনিময় হয়। বড়াব্বু কিন্তু ওই বৃত্ত থেকে বের হচ্ছেন না, আর স্কন্ধ কাটাও তাকে আক্রমণ করতে পারছে না। এভাবে যখন ফজরের আজান দিয়ে দেয়, তখন ওই স্কন্ধ কাটা ওখান থেকে চলে যায়।
আর ওর আব্বু ওখান থেকে বের হয়ে ওনার মেয়ের বাসায় চলে আসে। এসে দেখে হ্যাঁ ওনার মেয়ে অসুস্থ, কিন্তু ওই ধরনের গুরুতর কিছু না। আসলে ওনার মেয়ে অসুস্থ হওয়ার পর তার বাবা মাকে দেখতে চাচ্ছিলেন খুব, আর এই জন্য উনি খবর পাঠিয়েছিলেন যেন খবর পাওয়া মাত্রই তার বাবা রওনা দেয়। এই কারণে উনি দ্রুত রওনা দিয়েছেন, আর পরের দিন সকালবেলা তার আম্মার চলে আসবেন এবং চলেও আসেন। যাই হোক, এটা ছিল একটা ব্যাপার। তো এইখানে এই যে স্কন্ধ কাটার ব্যাপারটা, প্রিয় লিসেনার্স, আপনারা একটু মনে রাখবেন, কারণ এই ব্যাপারটা আমাদের সামনে আবার আসছে। এবার আসুন আমরা আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ওনাদের যেই একটা পাশের গ্রাম আছে, তো আমাদের এই যে সাইফুল ইসলাম ভাইয়ের মাকে ওনার নানা বিয়ে দিয়েছিলেন পাশের গ্রামেই আর কি। তো ওখানে ঘরটা ছিল কাঠের দোতলা, ঘরের পিছনে ছিল একটা পুকুর, পুকুরের চারদিকে ছিল বাঁশঝোপ, আর অনেক বড় বড় রেন্টি করে গাছ ছিল। এই গাছটার কথাও কিন্তু প্রিয় লিসেনার্স একটু মনে রাখবেন। এই সাইফুল ইসলাম ভাইয়ের আম্মার যখন বিয়ে হয়, বিয়ের অনেক বছর হয়ে যায়, প্রায় 9-10 বছর, এর মধ্যে ওনার কোনো সন্তানাদি হচ্ছিল না। এর মধ্যে কিন্তু অনেক কবিরাজ, ফকির, ডাক্তার, মানে সব ধরনের চেষ্টা তদবির করা হয়েছে, কিন্তু না, ওনার কোনো সন্তানাদি হচ্ছিল না। প্রায় 10 বছর বা 9 বছরের পর 10 বছরের মাথায় এই সাইফুল ইসলাম ভাইয়ের আম্মু সন্তান সম্ভব হন। মানে এই যে সাইফুল ইসলাম ভাই, উনি ওনার আম্মুর পেটে আসেন। সবাই তো অনেক খুশি, এত বছর পর একটা খুশির খবর পাওয়া গিয়েছে। তো এই সাইফুল ইসলাম ভাইয়ের আব্বু, উনি ওই সময় বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছিলেন। তো উনি পেটে আসার 4 মাসের মাথায় তার ভিসা হয়ে যায়, কাকতালীয়ভাবে ভিসা হয়ে যায়। উনি মালয়েশিয়াতে যাওয়ার ট্রাই করছিলেন, যার ফলশ্রুতিতে এই সাইফুল ইসলাম ভাই যখন মায়ের পেটে 4 মাস বয়স, তখন ওনার বাবা মালয়েশিয়াতে চলে যান। এখন ওই সময় উনি যাওয়ার জন্য আসলে অনেকদিন ধরে ট্রাই করছিলেন, তো আর এমন সময় হয়ে গেছে, ওই অবস্থাতে এই সাইফুল ইসলাম ভাইয়ের আম্মুকে বাধ্য হয়েই রেখে ওই অবস্থাতে যেতে হয়েছিল মালয়েশিয়া, কারণ পরবর্তীতে সুযোগ আর নাও আসতে পারে। অনেকদিন ধরে ট্রাই করছেন বিদেশে যাওয়ার জন্য, তো উনি তো চলে গিয়েছেন। আর সাইফুল ইসলাম ভাইয়ের দাদা দাদি টেক কেয়ারে রেখে যান তাকে আর কি। এখন রাতের বেলা কিন্তু বলা ছিল যে যদি কখনো ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, সাইফুল ইসলাম ভাইয়ের আম্মা যেন অবশ্যই সাইফুল ইসলাম ভাইয়ের দাদিকে ডাক দেন, কারণ ওনার দাদি ওনার আম্মার সাথে ঘুমাতো। এখন হয়েছে কি, এক রাত্রে, ওই সময়টা শীতকাল ছিল, তো ওনার আম্মু ওয়াশরুমে যাবেন রাতের বেলা। এখন তার শাশুড়িকে, মানে সাইফুল ইসলাম ভাইয়ের দাদিকে ডাকছেন। এখন উনিও ওই সময় খুব ঘুমেছিলেন, যার ফলশ্রুতিতে তার ঘুম ভাঙছিল না। একটা পর্যায়ে মনে হলো মুরব্বী মানুষ, সারাদিন তো অনেক পরিশ্রম করেছেন, ঘুমাচ্ছে, থাক এখন আর না ডাকি, যেহেতু কয়েকবার ডাকার পরে ওঠে নাই, উনি ঘুমাক। তো হাতে একটা হারিকেন নিয়ে উনি নিজেই ওয়াশরুমের দিকে বাইরে বের, গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরেই থাকে, আর ওই সময় কিন্তু বাসায় ইলেকট্রিসিটি ছিল না। তো উনি হারিকেন নিয়ে বের হয়েছেন, ওয়াশরুমটা ঘরের বাইরে আর কি, তবে দূরে না। তবে ওয়াশরুমের পাশে কিন্তু বাঁশঝাড় ছিল। সাইফুল ইসলামের আম্মু যখন ওই ওয়াশরুমের কাছে এসেছেন, ওয়াশরুমের উপরে কিন্তু কোনো মানে খোলা, চারদিকে ঘেরা থাকলে উপরে খোলা। তো উনি যখন ওই ওয়াশরুমটার কাছে এসেছেন, তখন হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওই যে বাঁশঝড় আছে পেছনে না, ওই বাঁশঝড়ে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে, আর অনেকগুলো বাঁশ ঝুঁকে পড়ে ওই ওয়াশরুমের উপরে চলে এসেছে। এইটা দেখে উনি তো আল্লাহ গো বলে চিৎকার দিয়ে দৌড়ে ঘরে চলে এসেছেন। আর তখন ঘরের সবার ঘুম ভেঙে যায়। তখন সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সাইফুল ভাইয়ের আম্মু তো সব বলছেন। এদিকে সাইফুল ভাইয়ের দাদা তো তার স্ত্রীকে, মানে সাইফুল ভাইয়ের দাদিকে অনেক বকাঝকা করছে, যাই তুমি উঠতে পারলা না কেন, এখন যদি একটা বড় ধরনের বিপদ আপদ হয়ে যেত। তো এই ঘটনা ওই সময়ের মতো এই পর্যন্তই। আর সাইফুল ইসলাম ভাই যখন জন্ম নেন, ওই দিনটা ছিল 2002 সালের জুন মাসের 2 তারিখ, রাত 12টার পর। তো ওই সময় কিন্তু গ্রামে কিছু মহিলা ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তারা হেল্প করতেন আর কি। তো ওইরকম একজন মহিলা আসছেন। সাইফুল ইসলাম ভাই যখন জন্ম নিয়েছেন, তখন অদ্ভুত এক ঘটনা ঘটে।
এটা একটা মিরাকল বলতে হবে, অবিশ্বাস্য ব্যাপার বলতে হবে। তো সেটা হলো সাইফুল ইসলাম ভাই যখন জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর ওনার দাদির কোলে প্রথম এসেছেন, দাদি কোলে নিয়েছে। তো ওনার দাদি খেয়াল করছেন সাইফুল ইসলাম ভাই জন্মের পর ওনার দাদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অনেক সময় আমরা কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, গভীরভাবে কিছু চিন্তা করি, মনে হচ্ছে উনি ওই সদ্য ভূমিষ্ঠ হয়েই তার দাদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এর কয়েক মিনিট পর উনি কান্না শুরু করেন, এবং অদ্ভুত ব্যাপার যে উনি যেভাবে কান্না করছিলেন, সাধারণত সদ্য ভূমিষ্ঠ বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে উনি ওইভাবে কান্নাকাটি নাকি করছিলেন না। উনি নাকি কান্নার মধ্যে মা মা বলে শব্দ উচ্চারণ করছিলেন। কিন্তু এই বাস্তবতায়, মানে এই সদ্য ভূমিষ্ঠ কোনো বাচ্চা এইভাবে কিন্তু কোনো অর্থবোধক শব্দ উচ্চারণ করতে পারে না স্বাভাবিক চিন্তায়, বা স্বাভাবিকভাবে এটা হয়ও না। কিন্তু ওনার দাদির কাছে মনে হচ্ছিল যে সাইফুল ইসলাম ভাই উনি এরকম শব্দ উচ্চারণ করে কান্নাকাটি করছেন। এটা যদি আমরা কাকতালীয়ভাবেই ধরে নেই যে হয়তোবা উনি কোনো একটা অন্য শব্দ উচ্চারণ করছিলেন, বা এমনিতে কোনো শব্দ উচ্চারণ করছেন, সেটা মা মা এরকম কাছাকাছি মনে হচ্ছিল। তবে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওনার শরীরের রং নাকি পরিবর্তন হচ্ছিল। একবার লাল, একবার নীল, একবার কালো, একবার ফর্সা। হারিকেনের আলোতে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এদিকে সাইফুল ইসলাম ভাইয়ের দাদি, সাইফুল ইসলাম ভাইয়ের নানিও সেখানে ছিলেন। এদিকে যিনি ওই যে গ্রামের যিনি মহিলা, যিনি সাধারণত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় থাকেন, উনি এটা দেখে তো প্রচন্ড ভয় পান যে এইরকম তো জীবনে কোনো বাচ্চা দেখিনি, আমার হাতে তো শত শত বাচ্চা হয়েছে, কিন্তু কখনো তো এইরকম দেখি নাই। এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার দেখার পর সবাই তো ভয় পেয়ে যায়, না জানি কোন বিপদ এখন চলে আসে, না জানি কোন ভয়ঙ্কর পিশাচ এখানে চলে এসেছে, এই বাচ্চার কোনো ক্ষতি করে কিনা। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তো মায়ের বুকের দুধ খেতে হবে, কিন্তু উনি কোনোভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছিলেন না। প্রচন্ড জোরে চিৎকার করে কান্নাকাটি করতেন, কোনোভাবেই মায়ের বুকের দুধ তাকে খাওয়ানো যায় না। ওই রাতের মতো কোনোভাবেই সেটা সম্ভবপর হয়নি। এদিকে পরের দিন তাকে তো খাওয়াতে হবে, না হলে উনি বাঁচবেন কিভাবে। কিন্তু যখন দেখা গেল যে না, এই অবস্থা থেকে কোনোভাবেই মানে উত্তরণ করা যাচ্ছিল না, তখন বাজার থেকে ফিডার কিনে নিয়ে আসা হয়। বাচ্চা যে ফিডারে দুধ খায়, এই ফিডার কিনে নিয়ে আসা হয় এবং গরুর দুধ নিয়ে আসা হয়। একদিনের বাচ্চাকে কিন্তু আসলে গরুর দুধ খাওয়ানো বিপজ্জনকও হতে পারে, কিন্তু নেহায়েত তাকে বাঁচানোর জন্য বাধ্য হয়েই এই দুধ জাল দিয়ে ফিডারে করে যখনই তার মুখের সামনে ধরেছে, কয়েক সেকেন্ডের মধ্যে নাকি ওই ফিডার শেষ। একদিনের বাচ্চা সে কিভাবে এত দ্রুত খেতে পারে? অদ্ভুত ব্যাপার হলো, ওনার ফিডারটা শেষ হওয়ার সাথে সাথে উনি কান্নাকাটি করতে থাকেন, মনে হচ্ছে আরো খাবেন আরো খাবেন, এমন একটা অবস্থা। এইভাবে যতটুকু দুধ আনা হয়েছিল সেটা শেষ করে ফেলেন, কান্নাকাটি শুরু করেন। তখন বাড়ির সদস্যরা বাজারে যায়, আবার দুধ কিনে নিয়ে আসে, আবার উনি খায়। একদিনের বাচ্চা অদ্ভুতভাবে হাসে এবং কারো মুখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে খিলখিল করে হাসে, যেটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল যে বাচ্চাটাকে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো কিছু এর উপর ভর করেছে, এরকম কথাবার্তা বলছিল। দিনের বেলা তার শরীরের রঙের কোনো পরিবর্তন না হলেও রাতের বেলা অদ্ভুতভাবে ওনার শরীরের রং নাকি পরিবর্তিত হতো, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো কালো, কখনো ফর্সা। এটা আসলে কি কারণে হতো? অনেক সময় এই ব্যাপারগুলো দেখে বাড়ির সদস্যরা ভয় পেয়ে যেত, আশপাশ থেকে অনেকেই এই ব্যাপারটা দেখতে আসতো, তারাও ভয় পেয়ে যেত। আর রাতের বেলা উনি সারা রাত কান্নাকাটি করতেন, কোনোভাবে কান্না থামানো যেত না। মায়ের বুকের দুধ খেতেন না, শুধু ওই গরুর দুধ উনি খেতে পারতেন। তো এভাবে কয়দিন, এরপর আশেপাশের বিভিন্ন ধরনের ফকির, কবিরাজ, হুজুর দেখানো হয়েছে, কিন্তু না, কোনো লাভ হয়নি। আর ওই যে ওনার বড় আব্বা, ওনার নানার বাবা, তার মৃত্যু কিন্তু ওনার জন্মের আরো অনেক আগেই হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তিনিও কোনো সমাধান যে করবেন সেই সুযোগ ছিল না। পরিবারের সদস্যরা খুব চিন্তিত যে দিন কেটে যাচ্ছে, এই বাচ্চাটার মধ্যে এমন অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, আসলে বাচ্চাটা বাঁচবে তো? ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারে নাই,
এক রাত্রে ওনার আম্মা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে এই ছেলেটা স্বাভাবিক হয়ে যাবে, এই ছেলের সমস্যাটা স্বাভাবিক কোনো সমস্যা না, ভিন্ন পদ্ধতিতে একটা কাজ করলে এই ছেলেটা স্বাভাবিক হয়ে যাবে। স্বপ্নের মধ্যে কেউ একজন বলে বড় বড় চুল আছে এমন কোন এক ফকিরের কাছে ছেলেটাকে নিয়ে যেতে হবে, ওই ফকির কিছু তদবির দিলে এই ছেলেটা আল্লাহর রহমতে ভালো হয়ে যেতে পারে। এখন আশেপাশে এরকম বড় চুলওয়ালা ফকির কোথায় আছে? এমন তো পাওয়া যাচ্ছিল না। আবার হতে হবে এমন এক ফকির যে নাকি আত্মীয়র মধ্যে। এখন আত্মীয়র মধ্যে এইরকম ফকির কে আছে? খুঁজতে খুঁজতে অবশেষে একজনের সন্ধান পাওয়া যায়, দূর সম্পর্কের আত্মীয়। তো তাকে আসলে নিয়ে আসা সম্ভব না, তখন সাইফুল ইসলাম ভাইকে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো ওই ফকিরটা একদম স্বাভাবিক মানে একদম ছিল, তারও পরিবার পরিজন ছিল, উনি স্বাভাবিক জীবনযাপন মেনটেন করতেন আর কি। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয়, উনি নিয়ে যাওয়ার পর উনি ওনার একটা ঘরের মধ্যে বসে একটু ধ্যানের মতো করেন আর কি। কিছুক্ষণ পর দেখা যায় যে উনি মনে হচ্ছেন যে গভীর ধ্যানে চলে গেছেন। এর খানিকক্ষণ পর আর কি উনি স্বাভাবিক হন এবং উনি বলেন যে আসলে ওর সাথে এমন একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা দূর থেকে নিয়ন্ত্রণ করছে কেউ। এবং উনি বলেন যে এই ছেলেটার যিনি বড় আব্বা, উনি বড় মাপের একজন ফকির ছিলেন। এক নতুন বউকে ভয়ঙ্কর স্কন্ধ কাটা জিনে ধরেছিল এবং এর বড় আব্বা গিয়ে সেই জিনটাকে তাড়িয়েছিল এবং ওই জিনটা যাতে আর কারো ক্ষতি করতে না পারে এই কারণে সে একটা বড় কড়ই গাছের সাথে ওই জিনটাকে বন্দি করে দেয়। ওই জিনটা ওই কড়ই গাছের বাইরে কোথাও যেতে পারে না, কিন্তু ওর এতটাই শক্তি ও বাইরে কোথাও যেতে না পারলেও ও দূর থেকে অনেকের উপর নিয়ন্ত্রণ করে। এই জিনটা বিভিন্ন সময় এই ছেলের বড় আব্বাকে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই, আর আপনাদের পরিবারের অনেককেই ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কিন্তু এই ছেলেটাকে সে এমনভাবে জন্মের পর থেকেই ক্ষতি করার চেষ্টা করছে যেটা এই ছেলের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ হবে। ও বন্দি অবস্থায়ও দূর থেকে এই ধরনের ক্ষতি করতে পারে, আর এর উপর ওর নজর পড়েছে, ওকে বাঁচানোটা অনেক কঠিন। তবে একটা পদ্ধতি অবলম্বন করা যায়, সাধারণত স্কন্ধ কাটা এই টাইপের নজর দিলে এই পদ্ধতিতে ওকে বাঁচানো সম্ভব হবে। কি পদ্ধতি? তখন বলে দেন যে ওর চুল আপাতত কাটা যাবে না, চুল যখন আরো বড় হবে তখন ওর চুলটা কেটে ফেলবেন, আর একটা ছাগল আর কিছু চাল আমাকে দিয়ে যাবেন, বাকি কাজটা আমি করব। তো এরপর অনেক দিন চলে যায়। অনেক দিন বলতে চুল কিন্তু উনি কাটেন নাই। উনি যখন ক্লাস 4-এ উঠেছেন তখন কিন্তু অনেক বড় বড় চুল, উনি কিন্তু ছেলে মানুষ কিন্তু ওনার চুল হয়ে গেছিল বড় বড় মেয়েদের মতো, চুল কাটা নিষেধ ছিল। এরপর ওনার চুলটা কাটা হয় এবং ওই যে পদ্ধতিগুলো বলা হয় সেগুলো ওনারা করেন। আল্লাহর রহমতে ওনার কোনো সমস্যা হয়নি। তবে ওই ফকিরের বাসার মানে বাড়ি থেকে আসার পর থেকে ওনার শরীরে যে লাল নীল পরিবর্তনটা, এই পরিবর্তনগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তবে বলা হয়েছিল যে ওর উপর ওই স্কন্ধকাটার নজরটা বা স্কন্ধকাটা দূর থেকে ওর উপর যে ক্ষতি করেছে এটা কাটানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। ওনারা সেটা করেছিলেন এবং আল্লাহর রহমতে উনি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। ওই রেন্টি করে গাছটা এখন নেই, ওটা নাকি কেটে ফেলা হয়েছে। তবে কেটে ফেলা হলেও ওই স্কন্ধ কাটা এখনো আছে কি নাই, বা ওই পরিবারের উপরে এখনো কোনো ক্ষতি করার কোনো চেষ্টা করছে কিনা এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। যদি ভবিষ্যতে এই ঘটনাগুলো পাই অবশ্যই আমরা ইনশাল্লাহ শেয়ার করব। সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেক বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, বেঁচে গেছেন। তো এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, আর এখন সেই ধরনের ফকিরগুলোও বা সেই ধরনের কামেল ফকিরগুলো এখন আর নাই। এখন চারদিকে ভণ্ডদের আবির্ভাবে এমনভাবে ছেয়ে গেছে যে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন আসলে কোনোভাবেই আমাদের জন্য টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে মানুষের বদনজর থেকে, মানুষের ক্ষতি থেকে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।